সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। ৩১ দফার ২৭তম দফায় রয়েছে কৃষি বিপ্লবের কথা। কৃষিভিত্তিক বাংলাদেশে কিভাবে কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে সেই পরিকল্পনা রয়েছে ২৭তম দফায়। দফাগুলো ঘোষণার পর প্রথম যিনি মাঠ পর্যায়ে কৃষি নিয়ে কাজ করা শুরু করেছেন তিনি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় ছিলেন, তার আগে ছাত্র অবস্থায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে আমরা পেয়েছি। আমরা তার কাছে জানতে চাইব এত দফা রেখে তিনি কেন কৃষিটাকে সামনে রেখে কাজ করা শুরু করেছেন। আমাদের জানা মতে আপনি প্রথম যে এই ৩১ দফার কোনো দফা নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন, কেন? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আমার একটা কবিতার দুটো লাইন হচ্ছে, আমার বড় স্বপ্ন ছিল কৃষক হবার, মাটির মানুষ মাটির সাথে মিশে থাকার। আমার এই কবিতার দুটি লাইন শুনে হয়তো মনে হতে পারে আপনার প্রফেশন একজন ইঞ্জিনিয়ার, আপনি কৃষক হতে চাইলেন, কেমন ব্যাখ্যাপ্পা মনে হচ্ছে। প্রকৃত অর্থে একটা ছোট্ট শিশু যখন বাবার আঙ্গুল ধরে হাঁটে তখন তার স্বপ্ন হয় বাবার মতো হওয়া, কারণ প্রতিটি শিশুর কাছে তার হিরো হচ্ছে তার বাবা। আমার বাবা একজন কৃষক ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি কৃষক হওয়ার, এবং সেই স্বপ্ন দেখাটার এই হলো যৌক্তিকতা। মানুষ আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে কারো কারো স্বপ্নের পরিবর্তন হয়, আর কেউ কেউ সেই স্বপ্নের সাথে স্টিক থাকেন। আমি দেখেছি যে মানুষ প্রকৃত পক্ষে মাটির সাথে মিশে আছে, মাটি থেকে তারা সব কিছু উৎপাদন করছে সারা বিশ্বের মানুষের জন্য, তার চেয়ে বড় মানুষ তারা হয় না। সে থেকেই আমার প্রকৃত পক্ষে কৃষির প্রতি, কৃষকের প্রতি আমার একটা ইনক্লাইনেশন আছে। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979-80 সালে 79-80 অর্থ বছরে বেসিক্যালি উনি কৃষি বিপ্লবের জন্য যৌথ কৃষি প্রকল্পের কথা বলেছিলেন। আমরা কেউ সেই জিনিসটা জানি না। এই কথার উপর ভিত্তি করে ইন্ডিয়ায়, শ্রীলঙ্কায়, আবার অনেক দেশে, চায়নায় এই যৌথ কৃষিভিত্তিক কর্মশালা দিয়ে তারা কিন্তু সফল হয়েছে। আমাদের দেশে সেটা হয়নি। 2023 সালে 13ই জুলাই জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। সে 31 দফা হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, যেখানে অনেকগুলো সবগুলো সেক্টরকেই কভার করা হয়েছে। 27তম সেক্টরটা হচ্ছে কৃষি নিয়ে, কৃষকের সমস্যা নিয়ে, এই কৃষির কিভাবে সংস্কার করা যেতে পারে, এই কৃষকের মানকে কিভাবে উন্নয়ন করা যেতে পারে। আমি দেখলাম আমার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আমার কাছে এসেছে। আমি চিন্তা করলাম এই সুযোগ হাতছাড়া করা যাবে না, সুতরাং আমাকে কৃষি নিয়ে কাজ করতে হবে। আমি 2024 সালের ডিসেম্বরের 10 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা বিভাগীয় কর্মশালা ছিল 31 দফার কর্মশালা, যেখানে জনাব তারেক রহমান বলেছেন আপনারা 31 দফা নিয়ে জনগণের কাছে যান। আমি 31 দফা নিয়ে জনগণের কাছে যাওয়া শুরু করলাম। এখন যখন 31 দফার 27তম কৃষক, কারণ আমি গ্রামের মানুষ, আমার এলাকা হচ্ছে চাঁদপুর কচুয়া, সেই চাঁদপুর কচুয়ার মানুষের কাছে যখন আমি 31 দফাটা নিয়ে গেলাম, আমি যখন কৃষকের সাথে সেই 27তম দফাটা নিয়ে কথা বলতেছিলাম, তখন আমার মনে হলো আমার সেই মাটির মানুষ, সেই কৃষকরা সেই 27 দফার বিএনপি যে কৃষি উন্নয়ন করতে চাচ্ছে তার সাথে রিলেট করতে পারছে না। আমার মনে হলো না, আমার কৃষকের ভাষায় কথা বলতে হবে। আমার টিম আছে, আমার টিমদের সাথে বসে, টিমের একজন হচ্ছে আমার লালন, আমি তার নামটাও মেনশন করতে চাই, বসলাম, বসে তাদের সাথে কথা বললাম। আমরা এই 31 দফার 27তম দফাটা নিয়ে কৃষকের ভাষায় কোনো কিছু করার চেষ্টা করলাম, এবং সেই চেষ্টার ফলশ্রুতিতেই তৈরি হলো আমাদের কৃষি কথা। সেই কৃষি কথা নিয়ে যখন আমি সেই কৃষকের কাছে গেলাম, দেখলাম যে কৃষকরা খুবই এমব্রেস করেছে, কারণ তার ভাষায় এই কথাটা বলা হয়েছে। এই জন্যেই প্রকৃতপক্ষে আমার এই কৃষি নিয়ে কাজ করা, এবং কৃষি নিয়ে ভবিষ্যতে আমরা আরও কাজ করতে থাকব। জনাব তারেক রহমান বলেছেন এই যে কৃষি নিয়ে যে কাজটা হয়েছে, সে কাজটা বাংলাদেশের প্রতিটা জেলায় কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে করে তারা বুঝতে পারে প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশের যে কৃষক, কৃষি প্রধান দেশ আমরা, এই কৃষকদের মান উন্নয়নের সকল কার্যক্রম করতে বদ্ধপরিকর। কেমন সাড়া পাচ্ছেন এই যখন আপনি এই কৃষির কথা নিয়ে মাঠ পর্যায়ে কৃষকের কাছে যাচ্ছেন? কৃষক কিভাবে নিচ্ছে বিষয়গুলো? They embrace it, they love it. To be honest, এক কৃষকের, আমি এই কৃষি কথার পরে যখন কৃষকের সাথে আমি কথা বলেছি, তারা মনে হয় যে তাদের একজন মানুষ হিসাবে আমি আবির্ভূত হতে পেরেছি, তারা আমাকে সেভাবে গ্রহণ করেছে, মনে করেছে যে আমি তাদেরই একজন মানুষ। আমার কাছে যে সেই জিনিসটা কি পরিমাণ ভালো লেগেছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, এবং আই রিয়েলি প্রাউড অফ ইট, টু বি অনেস্ট। বিএনপির ঘোষিত কৃষি বিপ্লব এবং আপনি সেটা নিয়ে কাজ শুরু করেছেন, আসলেও কি আমাদের দেশে সম্ভব? কারণ আমরা জানি কৃষক, তার অধিকাংশ কৃষকের যে অভিযোগ, তারা তাদের ন্যায্য মূল্য পান না। তাদের কৃষি ফলাতে যেই খরচটা, অনেক ক্ষেত্রে সেই খরচটাই উঠে না। আসলে প্রকৃতপক্ষে বিষয়টা সেই জায়গার মধ্যে বাংলাদেশে টোটাল অ্যাপ্রক্সিমেট 81 লক্ষ হেক্টর প্লাস আমাদের আবাদি জমি। এই জমির মধ্যে এক ফসল হয় প্রায় 21 লক্ষ হেক্টর, দুই ফসল হয় প্রায় এক ফসল হয় 10 লক্ষ হেক্টর, দুই ফসলই হয় প্রায় 21 লক্ষ হেক্টর, অ্যান্ড তিন ফসল হয় অ্যারাউন্ড 10-11 লক্ষ। টোটাল বিলে হচ্ছে আমাদের 81 লক্ষ হেক্টর জমিতে আমাদের কৃষিকাজ হয়। এই যে কৃষকরা যদি আজকের দিনে ধরেন, যেমন আমার যে অঞ্চল, আমার সে অঞ্চলের মধ্যে আলু হয়, সে আলুতে প্রতি কেজি আলুতে কৃষককে আসলে ভর্তুকি না লস হচ্ছে 8 থেকে 10 টাকা করে। এটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে যে পরিমাণ চাহিদা, বর্তমানে বাংলাদেশের চাহিদা হচ্ছে 90 লক্ষ মেট্রিক টন বাংলাদেশের চাহিদা, কিন্তু উৎপাদন হয়েছে 1,10,00,000 টন। এই 20 লক্ষ টনটা আমাদের হচ্ছে এক্সট্রা হয়ে গেছে। এই যে এক্সট্রা হয়ে যাওয়ার কারণে কৃষক লসের মধ্যে পড়েছে। তার মানে কি আমাদের পরিকল্পনাটা সঠিক ছিল না। জনাব তারেক রহমান বলেছেন আমাদের কৃষিকাজটা হবে রিসার্চ ভিত্তিক। আমাদের কি পরিমাণ উৎপাদন আমাদের প্রয়োজন, চাহিদা আমাদের যা প্রয়োজন, সেই চাহিদা অনুযায়ী আমাদের সেই জমিগুলোকে ভাগ করে আমাদেরকে সেখানে আমরা কৃষি ফলন ফলাবো। কোন ধরনের আমাদের কি জানি বলা হয় উৎপাদন হওয়া উচিত, কোন সেক্টর আলু খাওয়া উচিত, গম করা উচিত, কোনটা করা উচিত, সেভাবে আমরা ভাগ করে আমরা উৎপাদন করব। এই উৎপাদন করার জন্য আমরা কি করব? আমরা একটা ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করব। ফার্মার্স কার্ডটা কি? ফার্মার্স কার্ডটা একটা কার্ড, যে কার্ডটা প্রতিটা কৃষককে একটা করে দেওয়া হবে, এবং সেই কৃষকের যে পরিমাণ জমি আছে সেই জমির উপর ভিত্তি করে তাকে বীজ দেওয়া হবে, তাকে সার দেওয়া হবে, তাকে টাকা লোন দেওয়া হবে, যাতে করে কৃষক লসের মধ্যে না পড়ে যায়। এবং সর্বোপরি যে ইন্টারেস্টিং যে বিষয়টা, পৃথিবীর অনেক দেশেই সেই জিনিসটা আছে অলরেডি, ভিয়েতনামেও সেই জিনিসটা অলরেডি আছে, সেই জিনিসটা যে সরকার কৃষকের কাছ থেকে সেই পণ্যটা কিনে নেবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? কৃষক লস পড়ার যে সুযোগটা, যে জিনিসটা গত আমাদের স্বাধীনতার পর থেকে শুরু হয়ে আসছে, হয়তো তার আগে থেকে শুরু হয়ে আসছে, সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে। এবং ইটস পসিবল, কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু সেটা অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে। তো আমাদের দেশে সেই জিনিসটা ইন্ট্রোডিউস করা ভেরি ইজি। মাঠ পর্যায়ে আপনি যেই কয়দিন হলো আপনি কাজ শুরু করেছেন, কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, নাকি মনে হয় যে খুব সুন্দর করে স্মুথলি করা যাবে কাজগুলো? প্রতিবন্ধকতা, আমি মাঠ পর্যায়ে গিয়ে প্রতিবন্ধকতা, আমি টু বি অনেস্ট আমি প্রতিবন্ধকতা দেখিনি। যে আমাদের এই প্ল্যান যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে প্রতিবন্ধকতার কোনো জায়গা আমি দেখছি না। আমি দেখছি শুধুমাত্র সদিচ্ছা এবং কাজটা ইমপ্লিমেন্ট করার মতো আমাদের সেই কোয়ালিফাইড লোকের প্রয়োজন হবে, একটা টিমের প্রয়োজন হবে। সেখানে অবশ্যই সরকারকে কিছু লোককে না, মানে একটা কনস্টিটিউয়েন্সি অথবা একটা ইউনিয়নের মধ্যে, যদি একেবারে ছোটো আকারে ধরে একটা ইউনিয়নের মধ্যে, ইউনিয়নের লোকজনকে ট্রেন আপ করতে হবে যে এই টোটাল জিনিসটা কীভাবে এক্সিকিউট হবে, আমাদের এই জিনিসটা করতে হবে। কিন্তু কৃষকের পার্সপেক্টিভ থেকে আমি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা দেখিনি। একমাত্র প্রতিবন্ধকতা হতে পারে যে আমাদের একটা ফোর্স লাগবে, যে টোটাল এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য ওই ফোর্সটাকে ট্রেন আপ করা। আমাদের কিন্তু আসলে যোগাযোগ ব্যবস্থা পর্যাপ্ত নয়, আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, মানে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গেলে যেই সহায়তাগুলা প্রয়োজন, যে অবকাঠামো প্রয়োজন, সেটা তো আমাদের দেশে অপ্রতুল। এটা কিভাবে ফেস করবেন? আমাদের দেশে অপ্রতুল অবশ্যই। আমাদের দেশের আপনি যদি বলেন আধুনিক কৃষি যন্ত্র, সে কৃষি যন্ত্রটা আমাদের দেশে আধুনিক কৃষি যন্ত্র নেই। আমাদের দেশে কি প্রকৃতপক্ষে আধুনিক কৃষি যন্ত্রের প্রয়োজন আছে? অটোমেটিক কৃষি যন্ত্রের কিন্তু আমাদের প্রয়োজন নেই। বেসিক্যালি কেন নেই? যেমন ধরেন আমি
অস্ট্রেলিয়া থেকেছি দীর্ঘ বছর। সেখানে এত বড় রাষ্ট্রের মধ্যে লোক সংখ্যা হচ্ছে মাত্র 25 মিলিয়ন, 2.5 কোটি মানুষ। আর আমাদের দেশের লোক সংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। তার মানে হচ্ছে কি, আমি যদি একটা অটোমেটিক সিস্টেম করি, তার মানে আমার লোকটাকে আমি অকেজো করে ফেলছি। এটা প্রকৃতপক্ষে আমাদের আধুনিক ওই যন্ত্রপায়নের যেটুকু দরকার তা আমাদের আছে, এর চেয়ে বেশি আধুনিক আমাদের ওই জায়গার মধ্যে প্রয়োজন নেই। বেসিক্যালি আমাদের যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা প্রয়োজন হতে পারে সেচ ব্যবস্থার প্রয়োজন হতে পারে, আমাদের প্রয়োজন হতে পারে সেই সেচ ব্যবস্থায় জায়গা মতো পৌঁছে দেওয়ার বিদ্যুতের প্রয়োজন হতে পারে। এখন সেচ ব্যবস্থার জন্য আপনি খেয়াল করে দেখবেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন শুরু করেছিলেন। আমি গ্রামে গ্রামে হেঁটে কি দেখেছি জানেন? সে খালগুলো সব ভরাট হয়ে গেছে। সে খালগুলোকে আবার আমাদের খাল কাটার কার্যক্রম শুরু করতে হবে, তাহলে আমাদের সেচ ব্যবস্থার একটা সলিউশন হয়ে আসবে। আর আর অন্যান্য জায়গায় যে জিনিসগুলো আছে, যেমন সারের একটা প্রবলেম আছে। এই সারের জায়গাটার মধ্যে আমরা ম্যাক্সিমাম সারগুলো আমরা করতে ইম্পোর্ট করতে হয়, যেখানে আমাদের অনেক বড় একটা সমস্যা রয়েছে। এখানে সার কারখানা যদি আমরা প্রতিষ্ঠা করি এবং কাঁচামালটা যদি আমরা ইম্পোর্ট করে এখানে এটা প্রডিউস করি, আমাদের সমস্যাটার সমাধান হওয়া সম্ভব। এই দুইটা জিনিস। আরেকটা জিনিস আছে হচ্ছে বীজ। যে বীজটা এমন একটা জায়গায় চলে গেছে, আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে যে বীজটা আমরা আছে আমাদের, এটা অপ্রতুল থাকার কারণে কি হয়, যদি আলুর ক্ষেত্রে যদি একটা আলুর নাম আছে বলে বাক্স আলু, বাক্স আলুটা কি হয়, এক বক্স আলুর দাম এই বছর ওরা করেছে, এটা মনে হয় 25 কেজি নাকি 25 বা 30 কেজি একটা বক্স, এটার দাম হচ্ছে 30-35 হাজার টাকা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই টাকাটা লাগবে না। তার মানে আমরা যদি খাল কাটা প্রকল্প শুরু করে দিই, আমাদের সেচ ব্যবস্থার কোনো সমস্যা থাকবে না। আমরা যদি সার কারখানা প্রতিষ্ঠা করতে পারি, কাঁচামাল ইম্পোর্ট করতে পারি, আমাদের সেখানে এর সমস্যাটা সমাধান করা সম্ভব। এবং তৃতীয়, আমরা যদি গবেষণায় মনোযোগ দিতে পারি, আমাদের গবেষণায় যদি আমরা মনোযোগ দিতে পারি, তাহলে কি হবে, তাহলে আমাদের বীজের সমস্যার সমাধান আমরা করতে পারবো। এবং জনাব তারেক রহমান, হি হ্যাজ এভরিথিং ইন হিজ মাইন্ড। সে বলেছে যে আমরা কৃষকের মান উন্নয়নের জন্য, কৃষির মান উন্নয়নের জন্য, কৃষকের জীবনযাত্রার উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা করতে বদ্ধপরিকর। আমরা ইনশাআল্লাহ সেটা ইমপ্লিমেন্ট করব। আপনি বলছিলেন আলুর কথা, আপনার এলাকায় পর্যাপ্ত আলু হয়, কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, তার খরচের টাকাটা উঠছে না। কিন্তু আবার সাধারণ ক্রেতা যারা, ভোক্তা যারা, তারা যখন বাজার থেকে এই আলুটা কেনেন, অনেক দামে কিনতে হয়। আমরা যদি গত বছরের অভিজ্ঞতা দিই, 100 টাকার কাছাকাছি ছিল আলুর দাম। এই যে বৈষম্যতা, এই যে ফারাকটা, এইটা কিভাবে সমাধান সম্ভব? এটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এই সমস্যাটা তৈরি হয় মধ্যস্বত্বভোগীর। একজন কৃষক উৎপাদন করলো, এটা আলু, লাউ, কুমড়া, হোয়াটএভার, এটা যখন ঢাকায় আসতে আসতে 5টা হাট বদল হওয়ার কারণে সেটার দাম, যেটা এক কেজির দাম 20 টাকা, ঢাকায় সেটার দাম হয়ে যায় 40 টাকা, 50 টাকা। এই যে জিনিসটা, এই ফারাকটা বন্ধ করাই হচ্ছে, ওই যে বললাম সরকার কিনে নেবে আপনার কাছ থেকে, তাহলে মধ্যস্বত্বভোগী যে গ্রুপটা আছে এটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে, হয়। এটা হচ্ছে এই সমাধানটা তারেক রহমান ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন কৃষকের কাছ থেকে যত দ্রুত ভোক্তার কাছে যাবে, তত ভোক্তাও লাভবান হবে, কৃষকও লাভবান হবে। তাহলে বাদ পড়বে মাঝখানের মধ্যস্বত্বভোগীরা। কিন্তু এই যে এই মধ্যস্বত্বভোগীও তো একটা কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, তাদের অবস্থাটা কি হবে? অফকোর্স, যেমন ধরেন সরকার কিনে নিবে, সরকার কিভাবে কিনে নিবে? এখন কিনে নিচ্ছে একটা সিন্ডিকেট, তখন সরকার কিনে নিবে, এই সিন্ডিকেটটা বাদ পড়ে যাবে, ওই মানুষগুলো তো সেখানে কাজ করবে, সেখানে তার নিজের আখের গোছানোর কোনো সুযোগটা আর থাকবে না, কারণ ওটা কন্ট্রোল করবে সরকার। সম্ভব কিনা আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিকল্পনা বাস্তবায়ন? আমাদের তো আসলে যে দেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আপনি রন্ধ্রে রন্ধ্রে মানুষ তার নিজের স্বার্থটা ভাবে, আপনি প্রিসাইজ টু দ্য পয়েন্ট, যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে দুর্নীতি, আমাদের রক্তের প্রতি কণিকা দুর্নীতির জিন্দাবাদ দেয়। যেহেতু সেখানে আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা সেটা তো আসলে বলা মুশকিল। কিন্তু আপনার আমার যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আপনার আমার যে বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আপনার আমার ক্ষমতাটাকে সঠিক ইউটিলাইজ করা আমাদের মরাল, এথিক্যাল রেসপন্সিবিলিটি। আমরা সেই রেসপন্সিবিলিটি থেকে কিন্তু দূরে সরে যেতে পারবো না। আমাকে যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আমার ক্ষমতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব
যে আমি আমার আওতাধীন বা আমার ক্যাপাসিটি যে জায়গা পর্যন্ত আছে সেই জায়গার একটা ভাগ্য উন্নয়ন করার। জনাব তারেক রহমানের সর্বোচ্চ ক্ষমতাটা দিয়ে চেষ্টা করবেন বাংলাদেশের এই জিনিসটাকে এলিমিনেট করে প্রত্যেক মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। সর্বোচ্চ চেষ্টার পর যদি সেটা আসলে ব্যর্থ হয় তাহলে প্রকৃতপক্ষে আমি আল্লাহর দরবারে গিয়েও তো বলতে পারবো আই হ্যাভ ডান মাই বেস্ট, হোয়াট ক্যান আই ডু। আপনি দীর্ঘদিন অস্ট্রেলিয়ার মতো দেশে ছিলেন, আপনি সেখানকার কৃষি বা কৃষকের অবস্থা দেখেছেন। Oh, that's very interesting question. Very, very interesting. To be honest, অস্ট্রেলিয়ার কৃষকদের জীবন very posh life. যেমন ধরুন কৃষকরা থাকে কান্ট্রি সাইডে কৃষকদের জন্য এক একজন কৃষক তারা অনেক ধনী ধনী মানুষ হয়। তারা যখন সিটির মধ্যে আসে তারা পশ গাড়িটা নিয়ে আসে এবং পশ যে হোটেল সে হোটেলগুলোর মধ্যে থাকে। তারা পশ লাইফ লিড করে। কেন, কিভাবে আসলে তাদের পক্ষে এটা করা সম্ভব? কারণ হচ্ছে কৃষকদের যেই ধরনের সাবসিডি দেওয়ার প্রয়োজন সরকার তাদেরকে সেইভাবে সব কিছু দিচ্ছে, দিয়ে তারা যেই সম্মানে থাকা প্রয়োজন সে সম্মানটা অর্জন করছে কিভাবে? তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে। আমাদের দেশে, আমাদের ছোট্ট দেশ, হয়তো ওদের মতো লাইফ কৃষকরা লিড করতে পারবে না সত্য, কিন্তু যে লাইফটা লিড করছে কৃষকরা বর্তমান সময়ে, এই লাইফ থেকে তাদেরকে উন্নত করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আমি চোখে যা দেখে এসেছি সেটা যদি আমরা সত্যিকার অর্থে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে তাদের লাইফটা উন্নত করা একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আপনি কৃষি উন্নয়নের জন্য যে একটি ডকুমেন্টারি করেছেন কৃষি কথা, সেখানে একটা জায়গায় আপনি দেখিয়েছেন যে একজন কৃষক একজন সরকারি কর্মকর্তার কাছে গিয়েছেন, সেই কর্মকর্তা দাঁড়িয়ে কৃষককে হাত মিলিয়ে বসতে বলছেন। আসলে এইটা কি বাংলাদেশে সম্ভব হবে কি না? বাংলাদেশের পার্সপেক্টিভে হওয়া সম্ভব, কারণ অনেকেই কিন্তু আমরা যেটা দেখি যে আপনি একটু আগে বলেছেন গর্ব সহকারে আপনার বাবা কৃষক ছিলেন, এইটা কিন্তু সব জায়গায় অনেকেই বলেন না, বলতে চান না, কিন্তু আপনি নিজে বলেছেন এবং আপনি আপনার ডকুমেন্টারিতে দেখিয়েছেন যে একজন কৃষক সরকারি কর্মকর্তার কাছে দাঁড়িয়ে সম্মান পাচ্ছেন, তিনি সেই সরকারি কর্মকর্তা তাকে বসতে বলছেন। এই জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা? আমার মনে হয় কি, বাস্তব রূপটা কি হবে? বাস্তব রূপটা আমার মনে হয় কি, এই যে মাত্র বললেন আমি গর্ব করে বলি আমি একজন কৃষকের সন্তান, এটা আমার গর্বের বিষয়। আমাদের সমাজের মধ্যে আমরা যারা নিজেরা মনে করি যে একটু পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করেছি, আমরা মনে করি যে আমরা একটা ক্লাস থেকে একটু উপরে মনে করি, এটা আমাদের হীনমন্যতার অংশ বলে আমি মনে করি। যদি আরও আমার মতো আমার কনস্টিটিউয়েন্সিতে ধরেন আরও 100টা মানুষ নির্দ্বিধায় বলে আমি কৃষকের সন্তান, এই কথাটা সারা বাংলাদেশ জুড়ে যখন বলবে আমি কৃষকের সন্তান, যারা প্রকৃতপক্ষে কৃষকের সন্তান। আপনি যদি বাংলাদেশকে চিন্তা করে দেখেন, আজ থেকে 100 বছর আগে আপনার বাবা কি ছিলেন? আজ থেকে 100 বছর আগে কয়জন মানুষকে আপনি পাবেন যে সে কৃষক ছিল না? আজ থেকে 150 বছর আগে আপনি বাংলাদেশে কতজন মানুষকে পাবেন যে সে কৃষক ছিল না? তার মানে আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিল, আমাদের পূর্বপুরুষদের ওই হাল চাষ করেছে, জমি চাষ করেছে, আমার পূর্বপুরুষরা আমাদের ফসল উৎপাদন করেছে। আজকে এসে আমার ওই কৃষকদেরকে ঘৃণা করা, লোয়ার ক্লাস মানুষ বলে তাদেরকে একটা গালি দেয়া, এই জিনিসটার পরিবর্তন আমার আপনাকেই করতে হবে। কতটুকু করতে পারবো আমি জানি না বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু আমার জায়গা থেকে আমার পরিবর্তনের সেই চেষ্টাটা করতে হবে, বলতে হবে, আপনার জায়গা থেকে বলতে হবে। আমরা চেষ্টাটা করে যাব, কতটুকু হবে জানি না, কিন্তু আমার চেষ্টায় আমি কোনো ধরনের গাফিলতি করতে চাই না। আপনার পরবর্তী পরিকল্পনাগুলো কি? আমার পরবর্তীতে অনেকগুলো পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। জনাব চেয়ারম্যান মহোদয়ের সাথে, অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে। আমাদের অনেকগুলো সেক্টর আছে, যেখানে আমাদের শিক্ষা সেক্টর আছে। শিক্ষা সেক্টরের মধ্যে আপনি জানেন গত 15 বছর 7 মাস পলাতক ছিল রানী খুনি হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটু ধ্বংস করে দিয়েছেন। সেই শিক্ষা ব্যবস্থাটাকে একটু ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত এমন একটা ভিত্তি তৈরি করার পরিকল্পনা জনাব তারেক রহমান করছেন, যেখানে আমার দেশের 12 কমপ্লিট করা কোনো ছাত্র, কোনো ছেলে কিংবা মেয়ে যদি বিদেশে যায়, সেখানে সে তার মতো করে কাজ করে খেতে পারবে। ঠিক ইন্ট্রোডিউস করা হতে পারে
এক্সকিউজ মি, ইন্ট্রোডিউস হবে সেখানে ভাষা। ফর এক্সাম্পল, এখন আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে বাংলার পাশাপাশি আছে শুধুমাত্র ইংলিশ, এছাড়া অন্য কোনো ভাষা কিন্তু নেই। সেখানে ইন্ট্রোডিউস করা হবে অ্যাটলিস্ট আরও 5টা ভাষা, হবে চাইনিজ, হবে জাপানিজ, হবে ফ্রান্স, হবে স্প্যানিশ, হবে জার্মানি ল্যাঙ্গুয়েজ সেখানে ইন্ট্রোডিউস করা হবে। একটা ছেলে সার্টেন ক্লাস যাওয়ার পরে তাকে বাধ্যতামূলক করা হবে যে তুমি কোন ভাষাটা নিতে চাও, সেই ভাষাটা সে শিখতে পারবে। এতে করে কি হবে? এতে করে সে যদি বিদেশে কোথাও যেতে চায়, সেই দেশে তার ফিল্ডটা ওয়াইড হবে। বাংলাদেশ থেকে যদি কোনো ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চায়, তার ফিল্ডটা স্টিল ওয়াইড থাকবে। তার মানে এই ওয়াইডেন করা হবে এই জায়গাটা। দ্বিতীয় যে জায়গাটা, বাংলাদেশের বর্তমান সময়ে, বাংলাদেশে না সারা পৃথিবী জুড়েই টেকনোলজির কারণে আমরা মোবাইলের দিকে সবসময় তাকিয়ে থাকি। আমাদের বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুল মাঠে গিয়ে খেলাধুলা করতাম। আমাদের বাচ্চারা সে খেলাধুলার সুযোগটা পায় না। খেলাধুলার সুযোগ না হলে কি হয়, মানুষ যখন তার ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল কাজ না করতে পারে, তার ব্রেন কিন্তু শার্প হয় না। তাহলে সেখানে কি হবে, স্কুলের মধ্যে ফিজিক্যালের জন্য মার্ক ঢুকিয়ে দেওয়া হবে, ফিজিক্যাল শিক্ষার জন্য মার্ককে ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে কি দাঁড়াবে, সেই ছাত্রর বা ছাত্রীটা তারা সেই খেলার সুযোগটা পাবে তার ব্রেনকে শার্প করার জন্য। তৃতীয় একটা জায়গার মধ্যে, যেমন ধরুন আর্ট এবং ডিজাইন, আর্ট এবং কালচার। আমাদের দেশে আর্ট এবং কালচারের যে জায়গাটা, সেই জায়গাটা কোনো জায়গায় কোনো ফ্যামিলি, শহরের বেসিক্যালি শহরের যারা মানুষ, যারা শহরে পড়াশোনা করছে যে বাচ্চারা, তারা আর্ট কালচারের দিকে, যদি গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন আর্টের কালচারের গল্প তারা আসলে জানেই না। সো দ্যাটস গোয়িং টু বি ইন্ট্রোডিউস টু দ্য পিপল, টু দ্য স্টুডেন্টস। তো আমরা সেই জিনিসগুলো করার চেষ্টা করছি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে। আপনি স্বাস্থ্য খাতের যদি দেখেন, স্বাস্থ্য খাতের জন্য একটা বিশাল সেক্টর তৈরি করা হবে। সেক্টরটা কীরকম? যেমন ধরুন সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য স্বাস্থ্য এবং সুচিকিৎসা। এই সুচিকিৎসা করতে গেলে আমাদের দেশের যে পরিমাণ সরকারি মেডিকেল রয়েছে, সেই সরকারি মেডিকেলগুলো কি সত্যিকার অর্থেই সম্ভব এই সকল মানুষকে এই সার্ভিসটা দেয়? ইটস ইম্পসিবল বেসিক্যালি। কেন এটা ইম্পসিবল? বিকজ আমাদের অপ্রতুল চিকিৎসক, আমাদের অপ্রতুল নার্স, আমাদের অপ্রতুল মেডিকেল। তাহলে এখন কী করতে হবে? সো উই আর থিঙ্কিং টু মার্জ গভর্নমেন্ট হসপিটাল অ্যান্ড প্রাইভেট হসপিটাল। এটাকে মার্চ করে এমন একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাইবো, কতটুকু পারবো না আল্লাহ বলতে পারবেন ইনশাল্লাহ। যে বিএনপির চিন্তা রয়েছে মার্চ করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যেখানে দেখা যাবে যে আমরা ওই প্রাইভেট যে হসপিটাল, সে হসপিটালের যে খরচটা হবে তাকে সরকারিভাবে তার খরচটা দেওয়া হবে। তার মানে কি দাঁড়াবে, এই দুটাকে একটা মার্চ করার একটা জায়গা আসবে, একটা পর্যায়ে গিয়ে টোটাল বাংলাদেশের স্বাস্থ্য সিস্টেমটা বিদেশের মতো করে সরকারি হয়ে যাবে। দ্যাটস হোয়াট উই গোইং টু ডু ইনশাআল্লাহ। আর কি আপনি বলছিলেন যে 15 বছর আপনি অস্ট্রেলিয়াতে ছিলেন, এই 15 বছরের যে অভিজ্ঞতা আর কোন ক্ষেত্রে বা কোন সেক্টরে আপনি কাজে লাগাতে পারেন? আরেকটা জায়গায় আমি স্পেসিফিক্যালি যদি বলতে হয়, সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট সেক্টর। আমি অস্ট্রেলিয়ার একটা ট্রান্সপোর্ট নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা সেক্টরে, ট্রান্সপোর্ট সেক্টরে একটা জব করতাম। তো সেটা ছিল টোটাল নিউ সাউথ ওয়েলস যে স্টেটটা আছে, স্টেটের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ইস্টার্ন পার্ট আর একটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। আমি ইস্টার্ন পার্টের ITS ম্যানেজার ছিলাম, ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলাম। এটা হচ্ছে ITS স্ট্যান্ডস ফর ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। সেখানে বেসিক যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে কী করে প্রতিটা লেনে কী পরিমাণ গাড়ি আসবে, প্রতিটা রোডে কী পরিমাণ গাড়ি আসছে, কী পরিমাণ পাস করার ক্ষমতা আছে, কীভাবে যানজটটাকে কমানো যেতে পারে। আই হ্যাভ এ প্ল্যান টু ইমপ্লিমেন্ট দ্যাট সর্ট অফ অ্যাকশনস ইন ঢাকা সিটি। এটা নিয়ে আমি কথাও বলেছি, এটা নিয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথেও কথা হয়েছে, আরও কিছু এক্সপার্টিসের সাথেও আমার কথা হয়েছে। আমি চিন্তা করছি যে যে জিনিসটার আমার যেহেতু ওই অভিজ্ঞতাটা আছে ওখানে, ব্যক্তিগতভাবেই আমি সেটার সাথে ইনভলভ ছিলাম, আমি সেই জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ, যদি পারি। আপনি কৃষি বিপ্লব ঘটাবেন আপনার এলাকায়, তো এই কৃষি বিপ্লব ঘটাতে হলে আমাদের দেশের, বাংলাদেশের যে রাজনৈতিক যে অবস্থা বা আপনার এলাকায় রাজনীতির কী অবস্থা, মনে হয় কি না রাজনীতির সঙ্গে কৃষি অতপ্রত জড়িত, নাকি কৃষিটাকে রাজনীতি থেকে আলাদা করে কাজ করা সম্ভব? দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফ্রান্সের একজন রাজনীতিবিদ এবং দার্শনিক, উনি বলেছিল, পলিটিক্স ইজ দ্য ফার্স্ট, দ্য লাস্ট
অ্যান্ড দ্য মিডিয়েটিং লিঙ্ক টু দ্য রিয়েল। আপনি পলিটিক্স পছন্দ করেন, অপছন্দ করেন, যা মন চায় করতে পারেন, ইউ আর ইন পলিটিক্স। প্রকৃতপক্ষে পলিটিক্সটা আসলে কী জিনিস, এটাকে ইনক্লুড করা বা এক্সক্লুড করার কোনো বিষয় না। বিষয় হচ্ছে ভালো মানুষ হওয়ার, বিষয় হচ্ছে ভালো চিন্তাভাবনা নিয়ে ভালো জিনিস ইমপ্লিমেন্ট করা। পলিটিক্সটা তো তাই হওয়া উচিত। পলিটিক্স কি? মানুষের জন্য কাজ। পলিটিক্স কি? মানুষের উন্নয়নের জন্য কাজ, দেশের উন্নয়নের জন্য কাজ, জাতির উন্নয়নের জন্য কাজ। সেখানে এক্সক্লুড করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন ইনক্লুশনের প্রয়োজন, আমাদেরকে ভালো মানুষ হওয়ার প্রয়োজন, ভালো ইন্টেনশন নেওয়ার প্রয়োজন, ভালো কাজ করার প্রয়োজন। এটা হচ্ছে আমাদের যে জিনিসটা ইমপ্লিমেন্ট করা উচিত পলিটিক্সের ভিতরে। আমাদের দেশে আপনার যে কোশ্চেনটা করেছেন, কোশ্চেনটা পেছনে কারণটা হলো এগুলো দেখা যায় না আমাদের দেশে। এটাই বাস্তবতা যে পলিটিক্স যেখানে ঢুকে যায় সেখানে অন্যান্য অনেক খারাপ জিনিস ঢুকে যায়। কেন? কারণ আমরা তা দেখে এসেছি। আমরা যে দেখে এসেছি তা আমরা কিভাবে ডিনাই করব? আমাদের বাংলাদেশের রাজনীতির মধ্যে আমরা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি 5 আগস্টের পরে অন্তত পক্ষে, যেখানে আমাদের ওই দুর্নীতির, ওই স্বজনপ্রীতির, ওই 2 নম্বরই কাজের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর যারা, জনাব তারেক রহমান একটা কথা বলেছেন যে আগামী দিনের রাজনীতি হবে স্বচ্ছ রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে মেধাভিত্তিক রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে সুন্দর অর্গানাইজ পাওয়ার যারা আছে, যারা এডুকেটেড, যারা সত্যিকারার্থী দেশ ও জাতির জন্য কিছু করতে চায়। মান্দাতা আমলের যে রাজনীতিক গল্প, সে গল্প দিয়ে রাজনীতি চলবে না। সুতরাং আমি বিশ্বাস করি বর্তমান সময়ে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে আমরা রাজনীতির মধ্যে সব কিছুকে ইনক্লুড করতে পারি। আমরা শুধু আমাদের ভালো মানুষ হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা যদি নিজেদেরকে ঢেলে সাজাই তাহলেই সম্ভব আমাদের পক্ষে একটি সুন্দর, স্বাধীন, সার্বভৌম, সবুজ শ্যামল ফসলা একটি দেশ গঠন করা। এবং আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, কৃষকের জন্য কাজ করি, মৎস্যজীবীর জন্য কাজ করি, ফার্মের মালিকের জন্য কাজ করি, আমরা যদি সকল পেশার মানুষের জন্য কাজ করি, শ্রমিকের জন্য কাজ করি, তাহলে সম্ভব একটি সুন্দর বাংলাদেশ গড়া। এবং আমরা চাই সব মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গঠন করতে। ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানলাম, অনেক স্বপ্ন আপনি দেখালেন। আশা করি এই স্বপ্নগুলো সত্যিকার অর্থে বাস্তবায়িত হোক, এদেশের মানুষ এবং দেশ সুন্দর হোক, এটা সবারই কামনা। যে কথাগুলো বলছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, যে আমাদের দেশে কৃষক আমার বাবা ছিলেন, এই কথাটি যদি গর্ব সহকারে বলার পরিবেশ যেদিন তৈরি হবে, যেদিন একজন মানুষ গর্ব নিয়ে বলতে পারবেন যে আমার বাবা কৃষক ছিলেন, আমি কৃষকের সন্তান, সেদিন সত্যিকার অর্থেই এদেশের শুধু কৃষির উন্নয়নই ঘটবে না, দেশেরও উন্নয়ন ঘটবে। সকলকে ধন্যবাদ।